সুপ্রিয় বন্ধুরা, পাঁচটি ইসলামী ব্যাংক একসাথে হয়ে ইউনাইটেড ইসলামী ব্যাংক হওয়ার যে ঘোষণা সরকার দিয়েছে, অবশেষে সেটা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমরা জানি পাঁচটি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই পাঁচটি ব্যাংক এক হওয়ার কথা, কিন্তু এর মধ্যে এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক একটু বেঁকে বসেছিল। তারা আবেদন করছিল যে তাদের অবস্থা ক্রমান্বয়ে ভালো হচ্ছে, ফলে তারা এই একীভূতকরণের প্রক্রিয়ায় বাইরে থাকতে চায়, তারা চেষ্টা করে দেখতে চায়। কিন্তু বাংলাদেশ ব্যাংক অনর এখন একটা ডিসিশনে তারা চলে এসেছে যে নো, এই পাঁচটি ব্যাংক একসাথে হবে, একটি ব্যাংক হবে, নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক, যেটা সরকারি নিয়ন্ত্রণে থাকবে, সরকারি মালিকানায় যাবে, পরবর্তীতে এটা প্রাইভেট খাতে ছেড়ে দেওয়া হবে। এবং তার জন্য অলরেডি 5 জন প্রশাসক নিয়োগের বিষয় বাংলাদেশ ব্যাংক চূড়ান্ত করেছে। শুধু 5 জন প্রশাসক থাকবে না, পাশাপাশি প্রত্যেকটা ব্যাংকে আবার বাংলাদেশ ব্যাংকেরই 4 জন করে কর্মকর্তা থাকবে, যারা এই পুরো প্রক্রিয়াকে দেখভাল করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে হবে, কতদিন সময় লাগবে, গ্রাহকদের কি হবে, যারা চাকরি করছে তাদের, বোর্ডের কি হবে, ম্যানেজমেন্ট বডির কি হবে, এই নানামুখী প্রশ্ন। কারণ এত বড় মার্জারের অভিজ্ঞতা বাংলাদেশ ব্যাংকিং সেক্টর কখনো আগে ফেস করেনি, এটা একটা নতুন অভিজ্ঞতা। এখন এখানে কি করতে হবে, ধরেন 5টা ব্যাংকিং লাইসেন্স আছে, তাহলে যখন একীভূতকরণ হবে তখন হবে সব মিলিয়ে একটা লাইসেন্স হবে। তার মানে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে বাংলাদেশ ব্যাংক একটা নতুন লাইসেন্স ইস্যু করবে। প্রক্রিয়া শুরু করতে এটা লাগবেই। এবং এই যে 5টা ব্যাংক, তার যে সম্পদ এবং তার যে দায় আছে, সম্পদ এবং দায় সবাই নতুন ব্যাংকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা জানি যে এই 5টা ব্যাংক দারুণ নাজুক অবস্থায় পড়ে গেছে। এদের ক্লাসিফিকেশনের পরিমাণ 62% থেকে 98% পর্যন্ত। 5 ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ 1,47,000 কোটি টাকা, যা যদি অ্যাভারেজ করেন তাহলে তারা যে ঋণ দিয়েছে সেই ঋণের 77%। তার মধ্যে সবচেয়ে কম ক্লাসিফিকেশন হচ্ছে এক্সিম ব্যাংকের 28%, আর সবচেয়ে বেশি হচ্ছে ইউনিয়ন ব্যাংকের 98%। এই ক্লাসিফিকেশন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হচ্ছে 96%, গ্লোবাল ইসলামী ব্যাংকের হচ্ছে 95%, সোশ্যাল ইসলামী ব্যাংকের হচ্ছে 62%, আর এক্সিম ব্যাংকের হচ্ছে নতুন হিসেবে 48%। মূলত এই ব্যাংকগুলোর আমানত কমে যাচ্ছে, ঋণ বৃদ্ধি পাচ্ছে, কারণ হচ্ছে ইন্টারেস্ট চার্জ হচ্ছে। এই পরিস্থিতিতে ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতি, যে নিরাপত্তা সঞ্চয়, সেটাও কমে আসতেছে। উদাহরণ হিসেবে যদি ধরি, 74,501 কোটি টাকা নিরাপত্তা সঞ্চয় ঘাটতি দেখা দিয়েছে। আর সে কারণেই তারা গ্রাহকদের টাকা দিতে পারছে না। 1 লাখ টাকা চাইলে 5,000 টাকা দিতে পারতেছে। এক্সিম ব্যাংক তাও গ্রাহকদের টাকা পয়সা কিছু ফেরত দিচ্ছে, কারণ তাদের এখনো অবস্থান অন্যদের মতো খারাপ নয়, কিন্তু অন্য ব্যাংকগুলো টাকা ফেরত দিতে পারছে না। বাংলাদেশ ব্যাংক বলছে যে এই প্রশাসক যাদেরকে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, তারা সেখানে জয়েন করার পরে আধুনিক পদ্ধতিতে তারা তাদের সম্পদ, দায়, এগুলোর মূল্যায়ন করবেন, মানব সম্পদ পরিস্থিতি তারা মূল্যায়ন করবেন, সার্বিক অবস্থা তারা মূল্যায়ন করবেন, এবং মানব সম্পদকে পুনর্বিন্যাস করবেন, কোথায় দিতে হয়, কাকে কোন দায়িত্ব দেওয়া হয়, সেগুলো তারা দেখভাল করবেন। এখন এই প্রক্রিয়া প্রথম কিভাবে শুরু হবে? প্রথমে যেটা করবে তারা, সেটা হচ্ছে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করা হবে, নন ভায়াবল। এরপরই প্রশাসকরা দায়িত্ব নেবে। বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোর সাপোর্টে 20,200 কোটি টাকা প্রথম ঢালার সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে কিন্তু 35,200 কোটি সাপোর্ট দেওয়ার পরিকল্পনা আছে বাংলাদেশ ব্যাংকের। এই যে 35,200 কোটি, এটা আসবে কোত্থেকে? 20,200 কোটি দিবে সরকার, আর 7,500 কোটি টাকা এটা বাংলাদেশ ব্যাংকের তহবিল থেকে আসবে। আর ব্যাংকে প্রাতিষ্ঠানিক আমানত আছে, সেই আমানত থেকে প্রায় 7,500 কোটি টাকা আসবে। এবং এই যে 7,500 কোটি টাকা, এটা কিন্তু শেয়ারে রূপান্তর করা হবে। এটা গেল প্রথম ধাপ। পরবর্তী ধাপ কি? যে 5 বছর টাইম ফ্রেমের মধ্যে এই সবগুলো ব্যাংকে কাজ করে ব্যাংকগুলোকে বড় একটা শক্তিশালী ইসলামী ব্যাংকে রূপান্তরিত করা হবে। আর এই সময়ের মধ্যে আগের যে বোর্ড, সেটা পুরা নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। নতুন যে প্রশাসকরা এবং তাদের দলবল, তারা এখানে সক্রিয় থাকবে, সক্রিয় ভূমিকা পালন করবে। এই উদ্যোগ মনে হচ্ছে এটা খুব সহজ, কিন্তু আসলে এত সহজ নয়। কারণ যেখানে আপনার অ্যাভারেজ 77% ক্লাসিফিকেশন, যেখানে আমানত কমে গেছে প্রায় 1,36,546 কোটি টাকা আমানত, এতগুলা ব্যাংক মিলিয়ে, এটা গেল মে মাসের। যেটা মার্চে ছিল 1,46,000 কোটি টাকার কিছু বেশি। তারপর নিরাপত্তা সঞ্চিতি তো কমছে, সেটা আমি একটু আগেই বললাম। তারপরে সবচেয়ে বড় যে ঝামেলা, যে এই ব্যাংকের যে টাকাগুলো অনাদায়ী আছে, সেই টাকাগুলো আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ এই টাকাগুলো বৈধ বিজনেস চ্যানেলে নেই, এগুলো লুটপাট হয়েছে, দেশের বাইরে পাচার হয়েছে। তারপরে এই সব ব্যাংকের যেগুলো অনাদায়ী ঋণ, সেই ঋণগুলো কিভাবে আদায় হবে? যেগুলো লুটপাট হয়েছে সেগুলো তো আদায় হওয়া খুব কঠিন। ব্যাংক সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করার যে প্রক্রিয়া, সেটাও এখানে খুব কঠিন। এইগুলো যদি 20-25 বছরের একটা লম্বা টার্ম করে দেওয়া হয়, যেটা পাকিস্তান, ভারতে করা হয়েছিল, এবং লম্বা গ্রেস পিরিয়ড দেওয়া হয়, তাহলে কিছু ঋণ হয়তো আদায় হবে। আবার এই যে একীভূত করার টাইম লাইন ধরা হয়েছে 5 বছর, এটা অনেক লম্বা সময়, কম না। কিন্তু তাও সঠিক মুনশিয়ানার সাথে করতে পারাটা, এটা সাংঘাতিক একটা দুরূহ ব্যাপার বলে আমার মনে হয়, বিশেষ করে বাংলাদেশি অ্যাটমসফিয়ারে। কে কখন ক্ষমতায় থাকে, কারা কারা এর সুবিধাভোগী
সুবিধাভোগী, কে কিভাবে এখানে নতুন করে সুবিধা নিবে, তারপর আগের যারা মালিক ছিলেন সবাই তো অপরাধী না, তাদের কি অবস্থা হবে, নতুন যারা আসবে তারা কিভাবে নিবে, আলটিমেটলি এটা ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবে নাকি আরো বিশৃঙ্খল করে ফেলবে, কতটা এফিসিয়েন্টলি জিনিসটা করা যাবে, এগুলো খুব একটা ভাবনার বিষয়। যা হোক, এটা আসার কথা যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে কিন্তু 8 সদস্যের একটা ওয়ার্কিং কমিটি গঠন করেছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ আহমদ কবির, ওনাকে করা হয়েছে আহ্বায়ক। আর অন্যান্য সদস্য যারা, তারা হচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা। এখন এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এই যে টোটাল প্রক্রিয়াটাকে দেখভাল করা, প্রশাসক নিয়োগ করা, সম্পদ ও দায়ের পুনর্মূল্যায়ন করা, মানব সম্পদ পুনর্বিন্যাস করা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে যে কারো চাকরি যাবে না, কিন্তু এটা কতদিন ঠিক থাকে? কারণ যখন একটা একক ব্যাংক হবে তখন তো এতজনের চাকরি রাখা কঠিন, এটা শুধু বুলি হতে পারে, ইট ইজ নট পসিবল। কারণ হয়তো এমন হবে যে 5 ব্যাংকেরই শাখা একই জায়গায় আছে, সেখানে তো 5টা শাখা রাখার দরকার নেই, তখন একটা শাখা হলে চলবে। এটা হিউজ কর্মযজ্ঞ, সুতরাং এত লোক সেখানে লাগবে না। এদের গোল্ডেন হ্যান্ডশেকের ব্যাপার আসবে, সেটা কিভাবে হ্যান্ডেল করবে সেটা তারা এখনো ঠিক করে নাই, করতে হবে। এই 5টা ব্যাংকে অসংখ্য অসংখ্য ভালো ক্লায়েন্ট আছে, অসংখ্য ক্ষতিগ্রস্ত ক্লায়েন্ট আছে, তাদের ব্যাপারে কি হবে? এই প্রক্রিয়াকে যতটা সহজ মনে হচ্ছে যে সরকার উদ্যোগ নিল, এতগুলো ব্যাংক মিলে একটা ব্যাংক হবে, এটা কি ভালো একটা উদ্যোগ? অবশ্যই ভালো উদ্যোগ, কিন্তু এটার কাজ অনেক কঠিন, অনেক জটিল। সম্পদের পুনর্বিন্যাস করা, মানব সম্পদের পুনর্বিন্যাস করা, বিশেষ করে ক্লাসিফাইড লোনগুলো আদায় করা এবং মর্টগেজ যেগুলো আছে সেগুলো বিক্রি করে ব্যাংকের টাকা রিকভার করা, যেগুলো ক্লাসিফাইড লোন, তার এগেনস্টে। এই বিরাট এক ঝুঁকি। এইটা সঠিকভাবে করা যাবে কিনা সেখানেই সেই চ্যালেঞ্জের মধ্যে নির্ভর করছে যে এই ব্যাংকের সফলতা বিফলতা। তবে আমি মনে করি যে চূড়ান্ত সফলতার জন্য প্রয়োজন হচ্ছে সমন্বিত পরিকল্পনা, সবার অংশগ্রহণে একটা পরিকল্পনা তৈরি করা, পর্যাপ্ত মূলধন, গ্রাহকদের সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়া এবং সার্বিকভাবে সরকারের অ্যাক্টিভ সাপোর্ট। তাই যদি না হয় তাহলে এই মার্জার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে, এই মার্জার প্রক্রিয়া সফল হবে না। আর তাই যদি না হয় তাহলে সেটা আমাদের অর্থনীতির জন্য একটা ভয়াবহ দুঃসংবাদ, ব্যাংকিং সেক্টরের জন্য একটা ভয়াবহ দুঃসংবাদ। এফিসিয়েন্টলি যদি হ্যান্ডেল করা যায়, করে একটা রেভলিউশনারি একটা কাজ করা যায়, বড় একটা ইসলামী ধারার নতুন ব্যাংক তৈরি করা যায়, করে সেটা এফিসিয়েন্টলি ফাংশন করা যায়, তাহলে দেশের জন্য সেটা সাংঘাতিক একটা মাইল ফলক হয়ে থাকে। আর যদি না করা যায় তাহলে ব্যাংকিং সেক্টরটা আরও ভালনারেবল হয়ে পড়বে। আপনারা কি মনে করেন যে এই একীভূতকরণ সঠিকভাবে এগুবে, এটা নতুন আশার আলো হয়ে ব্যাংকিং সেক্টরকে উজ্জ্বল করবে, নাকি এটাও একটা ব্যর্থ অভিজ্ঞতা হিসাবে আমাদের ঝুলিতে যুক্ত হবে? আপনার কমেন্ট নিচে জানান। থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।